দর্শকের মধ্যরাতে স্বাভাবিক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত জানান, বিশ্লেষণ করেন গুরুত্বপূর্ণ খবর, মতামত জানান, তাগিদ দেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। আজ আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত, সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে তিনি কাজ করেছেন। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আরও আছেন মোড়ল নজরুল ইসলাম, তিনি পেশায় সাংবাদিক, একই সঙ্গে চিকিৎসক। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা আলোচনায় যাব, তার আগে কয়েকটি প্রধান খবর শিরোনাম দর্শকদের একটু জানাতে চাই, যেগুলো নিয়ে আলোচনা করতে চাই আজকের আয়োজনে। লকডাউন শেষ হচ্ছে 10 আগস্ট, 11 আগস্ট থেকে প্রায় সব কিছুই খুলছে। 23 জুলাই থেকে শুরু হওয়া বিধিনিষেধ 11 আগস্ট শেষ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকাল। 11 আগস্ট থেকে সব ধরনের সরকারি বেসরকারি অফিস, যানবাহন, বিপণী বিতান, দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে চালু করা হবে। শিল্প কারখানা খোলা হচ্ছে আগেই 1 আগস্ট থেকে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র খোলার বিষয়ে এখনও কোনো রকম নির্দেশনা আসেনি। পরিমণি সাকলাইন সম্পর্ক তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। SMS না পেয়ে টিকা কেন্দ্রে ভিড় করবেন না স্বাস্থ্য অধিদপ্তর বলছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও বলছে 30 দিনে করোনা পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হয়নি, যার একটা বড় সময়ই দেশে কঠোর বিধিনিষেধ ছিল। এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। ফরিদ হোসেন, শুরু করতে চাই আপনাকে দিয়ে। ফরিদ হোসেন, আপনি জানেন যে দেশে এখন ভয়াবহ পরিস্থিতি, এখনও করোনার সর্বোচ্চ খারাপ অবস্থা বিরাজ করছে। এর মধ্যে লকডাউন উঠছে 10 আগস্ট, প্রায় সব কিছুই খুলছে, যদিও শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র খোলার বিষয়ে নির্দেশনা নেই। সব মিলিয়ে বিষয়ে একটু পর্যবেক্ষণ জানতে চাই, কতটা সুখকর হয় আমাদের জন্য। ধন্যবাদ। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনি ঠিকই বলেছেন। আপনি শুরুতে যেটা বললেন যে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, এবং যে কারণে লকডাউনটা দেওয়া হয়েছিল, যে করোনার এই বিস্তৃতি এবং এই যে তার থাবা দিনে দিনে বেড়েই যাচ্ছে, ভয়ঙ্কর হচ্ছে, সেটাকে কমিয়ে আনা বা সেটাকে কিছুটা হলেও হ্রাস টেনে ধরা। কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে মুখপাত্র, তার বক্তব্য শুনলাম, আমি নিজেও জানি, সেটা হচ্ছে যে গত 30 দিনে করোনা পরিস্থিতির কিন্তু মোটেই কোনো উন্নতি হয়নি। এবং আমরা এক নাগারে দেখতে পাচ্ছি যে 200, 240, 250, 260 এরকম অবস্থাতেই মৃত্যুর যে হার, সেটা। আরেকটা হচ্ছে যে আপনার সংক্রমণের যে কি বলে যে পজিটিভিটি, সেটাও কিন্তু বড়র দিকেই। যেমন আপনি আজকে 28 থাকলেও আমরা সেটাতে 29, কখনো কখনো 30ও ছাড়াতে দেখেছি। এই জিনিসগুলো, এবং তার প্রেক্ষাপটে আরেকটা জিনিস যেটা এর সঙ্গে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের গ্রামেও আপনার এটা বেশ বিস্তৃত মানে ছড়িয়ে পড়েছে, এবং গ্রাম থেকে শহরে এবং ঢাকা শহরে, এবং এর আগে যদি আমরা বেশ কিছুদিন দেখেছি যে সীমান্তবর্তী এলাকাগুলিতে, কিন্তু তারপরে শহরে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাটাও কিন্তু এটাতে খুবই একটা চরম অবস্থার মধ্যে পড়েছে। আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই, সেটা হচ্ছে যেসব বিষয় খোলা থাকছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। সুপ্রিম কোর্টের আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সড়ক, নৌ, রেলপথে আসন সংখ্যার সমপরিমাণ। এর আগে যেটি ছিল অর্ধেক আসনে যাত্রী পরিবহন করবে স্বাস্থ্যবিধি মেনে, এবার যেটি হচ্ছে সমপরিমাণ, যত আসন তত যাত্রী পরিবহন করবে। এই জায়গাটাই একটু আপনার মতামত পর্যবেক্ষণ জানতে চাই। এই মতামতটা হচ্ছে যে আপনার যদি কোনো কিছু আমরা পেয়ে থাকি উপকার এই লকডাউনের মধ্যে, এবং এর আগে যে আসন সংখ্যা অর্ধেক করে চালানো এবং ভাড়া বাড়ানোর ব্যাপারটা হয়েছিল, সেখান থেকে সরে আসার কোনো যৌক্তিক কারণ আমি কিন্তু দেখছি না। অন্যদিকে দেখবেন যে আরেকটা জিনিস যেটা এখানে মানে সিদ্ধান্ত হয়েছে, সেটারও কোনো যৌক্তিক আমি কারণ দেখছি না। সেটা হচ্ছে যে আপনার বাসের সংখ্যা, বিশেষত ঢাকা শহর এবং ইত্যাদি শহরগুলোতে বাসের সংখ্যা কমানোর কথা বলা হচ্ছে। বাসের যাত্রী পুরোপুরি চলবে, কিন্তু বাসের সংখ্যাটা অর্ধেক করা হবে। এটারও আমি কোনো মানে যৌক্তিক কারণ বা এটা কোন ধরনের সিদ্ধান্ত এটা হলো,
সেটারও কোনো কারণ আমরা বুঝছি না। তাতে করে বলা হচ্ছে যে অনেক বাস নাকি ঢাকা শহরে যাত্রী সংখ্যা যথেষ্ট যাত্রী না নিয়েই চলাচল করে, কিন্তু সেটা আমরা তো কোথাও এইভাবে দেখি না। কারণ আমরা তো যেটা দেখতে পাই, যেমন অফিসে যাওয়ার সময় যেটা আমরা পিক আওয়ার বলি, বা ঢাকা শহরে কিন্তু প্রায় সকাল বিকাল সন্ধ্যায় সবসময় পিক আওয়ার থাকে। তো সেখানে তো আমরা লোকজনকে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গেটে গাদাগাদি করে ধাক্কাধাক্কি করে তো আমরা লোক উঠতে দেখি, এবং অনেকেই আসন পান না, তারা দাঁড়িয়েই কিন্তু যাতায়াত করেন। তো সে অবস্থায় এই সিদ্ধান্তটা কেন? আমার মনে হয় যে সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা কিন্তু অনেক সময় কিছু কিছু সিদ্ধান্ত নেন, যেটা আজকে সিদ্ধান্তটা নিচ্ছেন আবার তার পরক্ষণে সেটা পরিবর্তন করে ফেলছেন। আমরা আশা করি আমরা ফিরোজ আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি একটু ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, নিশ্চয়ই কিভাবে বিধিনিষেধ উঠছে সে বিষয়টি নিশ্চয়ই আপনার নজরে এসেছে, আপনি নিশ্চয়ই বিষয়টি জানেন। আমি একটু স্পেসিফিক্যালি এই জায়গায় জানতে চাই যে গণপরিবহনে মানে অর্ধেক গণপরিবহন চলবে বাস বলা হচ্ছে, সেটি সমন্বয় করবে বলা হচ্ছে যে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এলাকার বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট জনপরিবহনের অর্ধেক চালু করতে পারবে। প্রত্যেক পরিবহনে যাত্রী সংখ্যা, আসন সংখ্যার সমপরিমাণ চলবে। কতটা সম্ভব বাংলাদেশের যে বাস্তবতা আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আসলে আমার পূর্ববর্তী যে বক্তব্য রাখছেন আমাদের ফরিদ ভাই, তিনি উল্লেখ করেছেন বিষয়গুলো। আমরা করোনা সংক্রমণের যে পরিস্থিতির মধ্যে আছি এবং আমাদের দৈনন্দিন মৃত্যু, এবং যে মৃত্যুটা শুধুমাত্র করোনা পজিটিভ হয়, কিন্তু বলা হয় যে কি বলে লক্ষণ নিয়ে এর চেয়ে আরো অনেক বেশি মানুষ মারা যায়, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের লকডাউনের বা কঠোর বিধিনিষেধ সেটা শিথিল করা হয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে সেখানে গণপরিবহনের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটি আমিও কিন্তু আমার পূর্ববর্তী বক্তার মতো আমার কাছেও এটা একেবারেই বিস্ময়ের একটা ব্যাপার মনে হয়েছে। আমরা এর আগে দেখেছি যে অর্ধেক সিট ফাঁকা রেখে যেখানে করা হয়েছিল সেইখানেও কিন্তু সবসময়, বিশেষ করে পিক আওয়ারে, সেটাও কিন্তু রক্ষিত হতো না। বাসগুলো প্রায় পূর্ণভাবেই যেত এবং সেখানে স্বাস্থ্যবিধি কোনো মানার কোনো বালাই আমরা লক্ষ্য করতাম না। এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে যখন সংক্রমণ আমাদের 25% উপরে এখনো চলছে এবং মৃত্যু এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সেইখানে এই সিদ্ধান্তটার যৌক্তিকতাটা আমার কাছে বুঝে আসে না। আর যেটি বললেন যে আপনার সেটা নিয়ন্ত্রণ করবে দৈনন্দিন বাসের সংখ্যা বা যেগুলো যে যাত্রী সিটের অতিরিক্ত যাচ্ছে কিনা সেইগুলো, সেটাও কিন্তু দৈনন্দিন যাদের উপর দায়িত্বটি ন্যস্ত করা হচ্ছে তাদের পক্ষে সেটি নিয়ন্ত্রণ করা এবং সেটার তদারকি করা যথাযথভাবে, সেটিও আমার মনে হয় সম্ভব হবে না। ফলে এই আমাদের যে সিদ্ধান্তটি গ্রহণ করা হচ্ছে, সেই সিদ্ধান্তটি আসলে মাঠ পর্যায়ে কতটুকু কার্যকর হবে আমরা 11 তারিখে সেটা লক্ষ্য করতে পারবো। কিন্তু আমার যেটা আশঙ্কা সেটি হচ্ছে যে এটি করা সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যেটি আগে চলছিল সেই বাস্তবতাটা যদি রক্ষা করা হতো, সেটি বরং পরিবহনের সংখ্যা বেশি কিন্তু যাত্রী সংখ্যা আগের মতো অর্ধেক করে যদি নেওয়া হতো সেটাই ভালো হতো। এখন আমাদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, টিকাদান সরকার যদি মনে করে যে এটিতেই আমাদের পরিস্থিতির উন্নতি হবে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে এটি উন্নতি হবে না। আমাদের যে পরিমাণ টিকা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেটুকু পেয়েছি, আমাদের দক্ষিণ এশিয়াতে কিন্তু আমরা এখন সবচেয়ে পিছনে অবস্থানের মধ্যে দক্ষিণ এশিয়াতে টিকা দান কার্যক্রমের মধ্যেও আছি। তো সবকিছু মিলিয়ে আজকে যে আমরা প্রজ্ঞাপনটা সরকারের দেখলাম, সেই প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠান আর দুই একটা জায়গা ছাড়া, পর্যটন কেন্দ্র আপনি বলেছেন, আমরা দেখেছি যে গাজীপুরে অলরেডি রিসোর্টগুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে কঠোর নিষেধাজ্ঞা যেখানে ছিল, সেই সময়েও গাজীপুরের অন্তত পক্ষে আমরা গতকালই দেখেছি যে 50টির বেশি রিসোর্ট সেখানে তারা খোলা হয়ে গেছে। আমাদের যে পিকনিক স্পট সেখানে মানুষ যাচ্ছে। তো এইরকম একটা বাস্তবতার মধ্যে এই সিদ্ধান্তগুলো কার্যকর করার ক্ষেত্রে সরকারকে যথেষ্ট বেগ পেতে হবে এবং সেটি সংক্রমণে 1 মাস আমরা যেরকম নিয়ন্ত্রণের মধ্যে রেখেও আজকে দৃশ্যমান কোনো উন্নতি যেখানে লক্ষ্য করলাম না, সেখানে এই ধরনের কিছু বিতর্কিত সিদ্ধান্তই আমরা বলবো যে এই সিদ্ধান্তটি আমাদেরকে নতুন করে ভাবনার মধ্যে ফেলবে এবং জনজীবনকে অস্বস্তির মধ্যে ফেলবে।
এবং অনেক ধন্যবাদ। আমরা একটু মোড়ল নজরুল ইসলাম আপনার পর্যবেক্ষণ জানতে চাই। মানে লকডাউন আসলে কতদিন চলবে সেটিও একটা বড় প্রশ্নের জায়গা। লকডাউন তো আসলে খুলে দিতেই হতো, একরকম প্রত্যাশিত ছিল যে 10 তারিখ থেকে 11 তারিখ থেকে সবকিছু খুলবে। সেই জায়গাটাই কতটা পরিপক্ক সিদ্ধান্ত মনে হচ্ছে আপনার কাছে, যতগুলো ধারা দেখা যাচ্ছে আসলে? মোড়ল নজরুল ইসলাম। আমি একটু আপনার এইটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটু আজকে CNN এ ফরিদ জাকারিয়ার সঙ্গে ডক্টর অ্যান্থনি ফাউসি, যিনি প্রেসিডেন্ট বাইডেনের চিফ মেডিকেল অ্যাডভাইজার, ওনার একটা ইন্টারভিউ লাইভ দেখলাম। সেখানে সেই কথাটা আমি এই জন্য বলতে চাচ্ছি যে উনি এটার যে হেডিংটা ছিল যে ডেল্টা ভেরিয়েন্ট ডেডলি রাইস, এটা হচ্ছে CNN এর হেডিং, ডেল্টা ভেরিয়েন্ট ডেডলি রাইস। এবং আপনি যদি আজকের যে রিপোর্ট সেখানে এটা যেটা কমে গেছিল USA তে, সেখানে 1,68,000, ডেথ হচ্ছে 576। ঠিক একইভাবে ফরিদ জাকারিয়া অ্যান্থনি ফাউসির কাছে প্রশ্ন করেছেন যে আমাদের এখানে রাইজ করলো, UK এটা কিভাবে কন্ট্রোল করলো? UK তে যদি আপনি আজকে দেখেন সেখানে ইনফেকশন 28,000, গত 7 ডেজের ইনফেকশন রেট 26,000 এবং ডেথ 103, যেখানে ইউকেতে একদিন কিন্তু ডেথ 0 ছিল। আজকে যদি আপনি ভারতে দেখেন, আজকে ভারতের ইনফেকশন হচ্ছে 39,000, ডেথ 491। এই যে ফিগারগুলো এখানে কিন্তু, এবং এর পাশাপাশি যদি আরেকটা জিনিস দেখেন যে অ্যান্থনি ফাউসি যে কথাটা বুঝাইতে চেয়েছেন যে সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এই যে ডেল্টা ভ্যারিয়েন্টের যে ভ্যাকসিনগুলো, যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম যে ভ্যাকসিনগুলো কাজ করছে, এখন ফাইজার, মডার্না এবং অন্যান্য ভ্যাকসিন তারা বলছে, মডার্না বলছে তাদের ভ্যাকসিন আগে যেখানে তারা 93% ইফেক্টিভ বলেছিল, সেখানে তারা এখন বলছে 84%। যেখানে ফাইজারের ভ্যাকসিনটাকে মোস্ট ইফেক্টিভ বলা হয়েছিল, সেইটা তাদের এফিকাসি ডিমিনিশ করছে। এটা যেটা CNN এর রিপোর্ট। আজকে ইসরায়েল কিন্তু তারা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করছে, যেহেতু ফাইজারের টিকাও কিন্তু কাজ করছে না এই ডেল্টা ভেরিয়েন্টের উপরে। তবে একটা কথা যেটা হচ্ছে যে এই যে বুস্টার ডোজটা কারা দিবে, এটারও একটা গাইডলাইন কিন্তু CDC এবং অ্যান্থনি ফাউসি বলেছেন। তিনি বলেছেন যাদের বয়স মোর দ্যান 60, যারা হাই রিস্ক গ্রুপ, ডায়াবেটিস আছে, কিডনি রোগের আছে, ক্যান্সারের পেশেন্ট, তাদেরকেই আপনারা বুস্টারের কথা চিন্তা করতে হবে। আর যারা ইয়াং পিপুল, কিন্তু তাদেরকে বুস্টার না, তাদেরকে আমাদেরকে কমপ্লিটলি টিকা দিতে হবে। এবং সেখানে আরেকটি কথা যেটা বলা হচ্ছে, এই ডেল্টা ভেরিয়েন্টটা কিন্তু ইনফেকশাস মোর দ্যান টুয়াইস যেটা নর্মাল যে ভেরিয়েন্ট ছিল তার থেকে। তো এই সমস্ত তথ্য, আর আরেকটা কথা তিনি বলেছেন যে এটার সংক্রমণটা হয় মাইল্ড, কিন্তু স্প্রেডটা হয় খুব দ্রুত। এই যে মানে অনেকের সিমটম থাকে না, অল্প। জি মোড়ল নজরুল ইসলাম, আমরা যে প্রসঙ্গে ছিলাম একটু এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই প্লিজ। এই জিনিসগুলো আমি এখানেও বললাম যে আসলে আমাদের আজকে দেখেন যে এয়ারলাইন্স গুলো অলরেডি যে এমিরেটস যেটা বন্ধ করে দিয়েছিল, এমিরেটস চালু করছে। আজকে কাতার এয়ারওয়েজ আমাদের দেশে থেকে আগের থেকে চলছে। এবং এই যে অর্থনৈতিক বিবেচনায় এবং আমাদের যে এবং যে অবস্থানে আমরা আছি, আপনি জানেন যে আমাদের যেটা রিজার্ভ হচ্ছে প্রায় $47 বিলিয়ন, এবং আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। আমাদের পার ক্যাপিটা ইনকাম প্রায় $2300। আমাদের কোটিপতির সংখ্যা, যেটা আপনাদের একটা নিউজে আমরা দেখেছিলাম যে 94,000। অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যদিও দরিদ্র লোকের সংখ্যা 2.5 কোটি হয়ে গেছে। তো এই সমস্ত কিছু মিলে যেটা গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে যে আপনার এটা কোনো ফোরকাস্ট করা যাচ্ছে না যে কতদিন পর্যন্ত এই কোভিডটা থাকবে। এইটা আপনি লকডাউন দিলেন, এই যে যেভাবে লকডাউন চলছে ঢিলেঢালা ভাবে, এটা দিয়েই যে আপনার কোনো উন্নতি হবে এটা কিন্তু আপনি যেটি নিয়ে আলোচনা সমালোচনা বেশি হচ্ছে সেই জায়গায় যদি একটু বলেন দয়া করে। মানে সড়ক, রেল, নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে, এবং সেই জায়গায় বলা হচ্ছে আপনার পরিবহন, রাস্তায় পরিবহন প্রতিদিন অর্ধেক চলবে। এই সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত আপনার কাছে মনে হয়? বলতে চাই যে প্রফেসর সিদ্দিকুর রহমান সাহেব যেটা বললেন যে গাজীপুর এবং বিভিন্ন জায়গায় যে রিসোর্ট গুলো খুলে দেওয়া হয়েছে, এবং আপনি বিশ্বের বিভিন্ন ইউরোপ, আমেরিকা এবং ইউকের একাধিক সায়েন্টিফিক রিপোর্ট তারা বলছে যে আউটডোরে
ইনফেকশন লেস দ্যান 10%, ইনডোরে হচ্ছে মোর দ্যান 90%। তা আমরা ইনডোর গুলো যদি খুলে দিই আর আউটডোরে বাসে, আমি মনে করি না খোলা জায়গাতে ইনফেকশনটা যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিছে, আই থিঙ্ক অন দ্য বেসিস অফ দ্য সায়েন্টিফিক রিপোর্ট। কিন্তু ইনডোরস গুলোকে আমাদের মানে রেস্ট্রিক্টেড করতে হবে, আমাদের রিসোর্ট গুলো রেস্ট্রিক্টেড করতে হবে, আমাদের পাবলিক গ্যাদারিং গুলো রেস্ট্রিক্টেড করতে হবে, আমাদের শপিং মলকে রেস্ট্রিক্টেড করতে হবে। এটা যদি না করা যায় তাহলে কিন্তু এই সংখ্যা দ্রুত বেড়ে যাবে। গণপরিবহনে প্রত্যেক সিটে যাত্রী বসলে অসুবিধা আছে বলে মনে হয়? অসুবিধা আমি বলছি না, এই জন্য যেহেতু এটা হচ্ছে যেটা রিসার্চ বলছে যে আউটডোরে ইনফেকশনটা কম, কিন্তু যদি তারা মাস্ক পরে এবং তারা যদি একজনের এবং এই হাসি কাশি না দেয় এবং তাদের যদি কোনো থাকে মানে আপনার সিমটম থাকে, তারা যদি নিজেদেরকে আলাদা রাখে তাহলে হয়তো আমাদের রিস্কটা কম থাকবে। এটা দেখভাল কে করবে? না, এইটা দেখভাল তো এটা করা যাবে না, এটা তো আপনি থার্মোমিটার নিয়ে আপনার এই যে বাসে বাসে আপনি চেক করতে পারবেন না। এটা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আজকে দেখেন যে ইউকে তে টোটালি সব খুলে দেওয়া হয়েছে এবং সেখানে একটা নীতি অবলম্বন করা হয়েছে, বলা হয়েছে যে সেলফ রেস্ট্রিকশনটা, আমাদের কিন্তু সেলফ রেস্ট্রিকশনের দিকে যাইতে হবে। আপনি যদি গভর্নমেন্টের পরে ছেড়ে দেন, 18 কোটি লোককে গভর্নমেন্ট কিভাবে কন্ট্রোল করবে? আর যদি 70%, 65 to 70% ভ্যাকসিন না দেন, তাহলে হার্ড ইমিউনিটি হবে না। এবং আমাদের এই 70% ভ্যাকসিনেশন বা 65% ভ্যাকসিনেশন আগামী কত মাসের ভিতর হবে নোবডি নোজ। কিন্তু এই যে ধরেন গণপরিবহন যেটি হলো, কিন্তু গণপরিবহন অর্ধেক চলার এটি করে কি লাভ? মানে এটি করে লাভটা কি এবং এটি আদৌ সম্ভব কিনা? না, এটা রিস্ক আছে, দুটোতেই রিস্ক আছে। আপনি যেটা যে অর্ধেক বলছেন, কিন্তু বাস্তবে দেখা যায় অর্ধেক কেউ মানে না। আপনি নিজে একাধিকবার রিপোর্ট করেছেন, আপনার রিপোর্টে একাধিকবার বলছেন যে ফেরি, লঞ্চ, তারপরে এসে কেউ মানছে না, আপনি নিজেই বলেছেন। তাহলে আজকে আপনি গভর্নমেন্ট যেটা ওপেন করে দিয়েছে, যেটা আনঅফিশিয়ালি হতো দ্বিগুণ ভাড়া নিত, বরং এখন পাবলিকের সুবিধা হবে, ভাড়াটা কম দিতে হবে। না, আমি জানতে চাচ্ছিলাম, যেটি বলা হচ্ছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলবে একদিনে, বিষয়টি হয়তো এরকম, আজকে অর্ধেক কালকে অর্ধেক, এটি বাস্তবায়ন করা সম্ভব বলে আপনার মনে হয়? যেখানে সবকিছুই একরকম খোলা। অর্ধেক কিভাবে এরা কাউন্ট করবে? এটা সম্ভব না, এটা হবে না, এটা করতে পারবে না গভর্নমেন্ট নানা দিক থেকে। আজকে ভ্যাকসিনেশনের যে এই যে গণটিকার ক্ষেত্রে যে এটা আমি একটা বিরাট ফেইলিয়ার বলবো, যদিও একটা উদ্যোগটা ভালো, মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমাদের ম্যানেজমেন্টে আমরা ফেইলিয়ার। এটার জন্য আপনাকে আরো কঠোরভাবে এই ম্যানেজমেন্ট গুলো নিতে হবে। যেখানে আপনি 300-350 ভ্যাকসিন দিতে পারেন, এখানে 1-1.5 লোক যে ভিড় করছে, এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। আমরা করতে পারছি না, আমরা ফেরি পাচ্ছি না, লঞ্চ পাচ্ছি না, তারপরে রিসোর্ট পাচ্ছি না, হোটেল পাচ্ছি না, আমরা কোথাও তো সাকসেসফুলি মেইনটেইন করতে পারছি না। এই ব্যর্থতা নিয়েই তো আমাদেরকে এগোতে হবে। অনেক ধন্যবাদ। ফরিদ হোসেন আসতে চাই। ফরিদ হোসেন, এখানে যেটি একেবারে সবশেষে বলা হচ্ছে, গণপরিবহন বিভিন্ন দপ্তর, মার্কেট, বাজার, যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানে প্রতিবারই তো দেখা যাচ্ছে যে আসলে খুব বেশি মানে কার্যকর হচ্ছে না কোনো সিদ্ধান্তই। এবার যে মানুষের মধ্যে সচেতনতা, একই সঙ্গে সরকারি বা কতটা মানে কার্যকর পদক্ষেপ নিতে পারবে স্বাস্থ্যবিধি মানাতে, সবকিছু খুলে দেওয়ার পর? শুনুন, করোনার এই পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনা বা আমাদের মোকাবেলার মধ্যে ব্যর্থতার একটা দিক হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমরা যেই ধরনের আমরা আশা করছি জনগণের সম্পৃক্ততা, জনগণ মেনে চলবে, যাদের মেনে চলা দরকার, সেটা কিন্তু কখনোই হয়নি। এটা আপনার কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো এটা হয়তো বেড়েছে। স্বাস্থ্যবিধি বলতে আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে যে প্রথমত তো মাস্ক পরা, আপনি মাস্ক পরতে হবে, কিন্তু সেই মাস্ক পরা অবস্থাতে আমরা সেই রকম উৎসাহ দেখি না মানুষের মধ্যে। নানান ধরনের যারা করে না তারা নানান ধরনের অজুহাত দিয়ে থাকেন। তারপরে হচ্ছে যে আপনি একটা দূরত্ব, আমরা সামাজিক দূরত্ব না বললেও যে একজনের সাথে আরেকজনের, অর্থাৎ আপনি যদি কোথাও দোকানে যান, কোথাও যদি আপনার বাসের জন্য দাঁড়ান, বা কোথাও যদি এমনকি আমরা যে গণটিকার জন্য যে যাচ্ছে, সেখানেই তো সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে। এবং গণটিকার যে প্রক্রিয়াতে করা ব্যাপারটা হয়েছে, এটার উদ্দেশ্যটা অনেক অনেক ভালো, কিন্তু স্বাস্থ্যবিধি যেভাবে এখানে লঙ্ঘিত হচ্ছে, এবং এটা ক্ষমার যোগ্য এক ধরনের কাজ, অযোগ্য এক ধরনের কাজ হয়ে যাচ্ছে। এবং এই যে অবস্থাটা, এটা আমরা তো বুঝতেই পারছি যে এটা কত কঠিন কাজ। শপিং মলে আপনি বলছেন
যে আপনার মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, সেখানে দেখা যাবে যে আমরা দেখি যে দোকানদার সে যে সেলসম্যান বা সেলস ওম্যান সে কিন্তু পড়ছে না, যারা আসছে তারাও সবাই যে পড়ছে তা না, আবার সবাই যে একেবারে না পড়ে যাচ্ছে তাও না। কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হলে ভালো হয়? ধরেন একটা শপিং মল কিংবা দোকান, মানে এই জায়গাগুলো এই স্বাস্থ্যবিধি মানাবে কে? সেরকম কোনো কর্তৃপক্ষ, এত কর্তৃপক্ষ তো আসলে নেইও না। স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে আমার একটা অভিজ্ঞতার কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি তো সেই সময়টাতে প্রথম ধাক্কার সময়টাতে আমি দিল্লিতে ছিলাম, এবং আমি সেখানেও কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা সেখানে ছিল। কিন্তু দিল্লি সরকারের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে মাস্ক ছাড়া যাকেই পাওয়া যেত, একটা পর্যায়ে তারা 500 রুপি পর্যন্ত জরিমানা করেছে, এবং জরিমানাটা তারা করেছে, তারা সে নিয়েছে। এবং এমনকি আমাদের হাই কমিশন ছিল, আমরা যে কূটনীতিক যে আমাদের গাড়িতে আমরা আসা যাওয়া করতাম, আমাদের হাই কমিশনের মধ্যে যে ড্রাইভাররা বা কোনো অফিসাররা যদি মাস্কবিহীন গাড়ির মধ্যে চলেছে, সেখানেও কিন্তু তাকে 500 টাকা দিতে হয়েছে। কাজে এখানে কিন্তু কাজ হয়েছে, আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতায়, যে ওই জায়গাটার মধ্যে কাজ হয়েছে। এবং কেজরিওয়াল সরকার দিল্লির এটা এমন ভাবে করেছে যে আপনি ক্যামেরায় তুলে রাখতে ছবি, যাকে যে মাস্ক ছাড়া যাচ্ছে সে গোপনে ছবি তুলে বলতো যে আপনি তো মাস্ক পরেন নাই, কাজে আপনাকে দিতে হবে, এবং সে কিন্তু অস্বীকারও করতে পারতেন। কাজে আমি মনে করি যে একটা পর্যায়ে শাস্তির ব্যবস্থা করতেই হবে, মানুষকে বুঝাতে হবে, আবার শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং শাস্তির ব্যাপারটার মধ্যে সরকারের একটা দোদুল্যমানতা, সরকার এখানে দেখাচ্ছে যে পুলিশকে কি এই ক্ষমতাটা দিবে কি দিবে না। আমাদের পুলিশকে ওইভাবে ক্ষমতা দেওয়া না দেওয়ার ব্যাপার না। এখানে যদি আপনি স্বেচ্ছাসেবক নিয়োগ করে দেন, এখানে যদি বিভিন্ন যে সংস্থাগুলো আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, অনেক আছে আমাদের, তাদেরকে যদি আপনি এখানে কাজে লাগিয়ে দেন এবং পরিষ্কার করে বলে দেন যে তুমি মাস্ক ছাড়া চললে পরেই তোমাকে এই শাস্তির মানতে হবে। কারণ মাস্কটা খুবই খুবই জরুরি। কারণ এই রোগটা এখানে আমাদের ডক্টর নজরুল সাহেব ভাই আছেন, অন্যরাও আমরা জানি, প্রফেসর সাহেব আছেন, যে আমরা জানি যে এটা তো আপনি মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে এইভাবেই যায়, এবং এটা ফুসফুসের রোগ, ফুসফুসটা আক্রান্ত করে। কাজে সেটাকে যদি বন্ধ করা যায়, আমার মনে হয় যে এটা আমরা অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। একটু টিকা প্রসঙ্গে আসতে চাই। গণটিকাদান কর্মসূচি চলছে, 6 দিন ব্যাপী চলবে, আজকে দ্বিতীয় দিন গেল। সব মিলিয়ে আমরা দেখছি যে উপচে পড়া ভিড়, এবং SMS ছাড়াই অনেকে যাচ্ছে। SMS পাওয়ারও কথা না, কারণ এখন তো বলা হচ্ছিল যে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে গেলে দেওয়া হবে। সব মিলিয়ে ম্যানেজমেন্ট কেমন দেখছেন? আমরা উপচে পড়া ভিড় দেখছি, স্বাস্থ্যবিধি খুব বেশি দেখছি না। হ্যাঁ, এটি তো আমাদের আসলে প্রাসঙ্গিকভাবে ইতিমধ্যে এই কথাটি চলে আসছে যে আসলে এই গণটিকা আমাদের যে দেওয়া হলো, এবং বলা হচ্ছে যে প্রায় 30 লক্ষ টিকা আমাদের এই 2 দিনে দেওয়া হয়েছে। তো এটি সংখ্যার দিক থেকে তো অবশ্যই ভালো, কিন্তু আমাদের যে অব্যবস্থাপনাটি যেটি ছিল, যে এই টিকাদান কর্মসূচিকে যাদেরকে দেয়া হবে প্রত্যেকটা সেন্টারে কত সংখ্যক দেয়া হবে, এবং সেটা পূর্বাহ্নেই তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কিন্তু আমরা এইগুলোর জন্য যে সময়টুকু দেওয়া দরকার ছিল, আমার মনে হয় সেই সময় দেওয়া হয়নি। ফলে একদিকে এই জনগণকে নিশ্চিত করা হয় নাই, বলা হয়েছে যে 25 বছরের বেশি হলেই তাকে টিকা দেওয়া হবে। ফলে যাদের 25 বছর তারা প্রত্যেকেই সেখানে যে টিকা দেওয়ার জন্য একটা মানে লাইনে দাঁড়িয়েছে, এবং আমরা মানুষের মধ্যে উৎসাহটা দেখেছি। এবং এই উৎসাহের পিছনেও কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে, আমরা অনেকবার আপনাদের এখানেও বলেছি যে যখনই এই সরকারি প্রচেষ্টার সাথে বা সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টার সাথে জনপ্রতিনিধিদের যখন সংশ্লিষ্টতা হয়, বা স্থানীয় রাজনীতিবিদ বা অন্য সামাজিক সংগঠনগুলোর যখন সংশ্লিষ্টতা হয়, তখন কিন্তু মানুষের মধ্যে উদ্বুদ্ধকরণ ইয়াটি হয়। এবং টিকাদান কেন্দ্রে মানুষের এই যে হেসিটেশন যেগুলো ছিল, সেগুলো অতিক্রম করে মানুষ যে এসেছে, এটাই একটা অন্যতম কারণ হলো একদিকে সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টা এবং একই সাথে স্থানীয় জনপ্রতিনিধির। কিন্তু আমাদের যেটি ছিল অস্পষ্টতা এবং সিদ্ধান্তহীনতাটা এমন পর্যায়ে যেটা ছিল, যে কারণে জনগণ জানে না যে কারা ওই দিন টিকা দিতে পারবে, এইভাবে চলে গেছে। ফলে নজরুল ভাই যেটা বলেছেন, ফরিদ ভাইও যেটা বলেছেন, যে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের মধ্যে অসন্তোষও কিন্তু প্রচন্ড রকমের তৈরি হয়েছে। এই লোকগুলো আবার টিকা কেন্দ্রে কিভাবে যাবে সেটাও কিন্তু একটা নিশ্চিত। আর সবচেয়ে ভয়াবহ আমার কাছে যেটা মনে হয়, সুরক্ষা অ্যাপে যখন একজন নিবন্ধিত টিকা দেওয়ার জন্য যখন যেত, সেইখানে আমাদের প্রায় 2.5 কোটি লোক নিবন্ধিত অবস্থার মধ্যে আছে। তো সেইখানে কিন্তু আমার কি শারীরিক সমস্যা আছে, আমি এই টিকাটা নেওয়ার জন্য উপযোগী কিনা, এটা কিন্তু দেখা হতো।
কিন্তু আজকে এখন যেভাবে টিকা প্রদান করা হচ্ছে সেখানে যে কার্ডটা নিয়ে চলে যাচ্ছে, সে যে টিকাটা দিচ্ছে তার এই টিকাটা দেওয়ার মতো তার সক্ষমতা আছে কিনা, শারীরিক তার অন্যান্য অসুবিধাগুলো আছে কিনা, সেইগুলো এই টিকাদান কেন্দ্রে টিকাদান যারা করছেন তারা সেগুলো যাচাই বাছাই করছেন কিনা আমরা কিন্তু এটা নিশ্চিত না। ডাটাবেসটা ঠিকমতো হচ্ছে বলে মনে হয়, যেভাবে টিকাদান এখন চলছে, গণটিকাদান ডাটাবেস। আমরা ডাটাবেসটা তো আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যারা দিচ্ছেন যে তারা এই যে ফটোকপিটা রেখে দেওয়া হচ্ছে ন্যাশনাল আইডির, সেটা নিজস্ব উদ্যোগে তারা সেখানে ডাটাবেসে সেগুলো এন্ট্রি করে নেবেন। আমরা সেটার উপর আস্থা রাখতে চাই, কিন্তু যে বিষয়টি হলো একদিকে হলো মানুষের কাছে মানে সঠিক তথ্য না থাকার কারণে মানুষ অযথা সেখানে ভিড় করে নতুন করে হয়তো এখানে দেখেন না। ডক্টর সিদ্দিকুর রহমান খান, নিশ্চয়ই আপনি জানেন যে এই যে গণটিকাদান যেটি চলছে সেটি তো বলা হয়েছিল যে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে গেলে সে টিকা নিতে পারবে। এখন আবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে SMS না পেয়ে কেউ টিকাদান কেন্দ্রে ভিড় করবেন না। সেটাই তো বলছি যে এত সিদ্ধান্তহীনতা, এবং এই সিদ্ধান্তহীনতার ফলে বারবার যখন সিদ্ধান্ত একেবারে মানে ঘন্টায় ঘন্টায় যখন সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে তখন কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং এই বিভ্রান্তিটা না নেওয়া একটা রুটম্যাপ তৈরি করা দরকার হলে 2 দিন পরে দেওয়া হবে বা 4 দিন পরে দেওয়া হবে, কিন্তু দেওয়ার জন্য কাদেরকে দিব, কিভাবে দিব, সেইগুলো আগে নিশ্চিত হওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ। আমি একটু মোড়ল নজরুল ইসলাম আপনাকে আসছে। মোড়ল নজরুল ইসলাম, এই যে গণটিকাদান হবে এটি তো ধরেন মানে যারা বিশেষ করে আমাদের ধারণার বাইরে থাকতে পারে, কিন্তু যারা সরকারের কর্তা ব্যক্তি আছেন কিংবা স্বাস্থ্য দপ্তরে আছেন, স্বাস্থ্যের সঙ্গে জড়িত, তাদের তো এই প্রস্তুতি নিশ্চয়ই আগে থাকা দরকার ছিল। মানে কবে হবে সেটি নিশ্চিত না হলেও এই প্রস্তুতিটুকু তো নিশ্চয়ই আপনি আশা করেছিলেন। সেই প্রস্তুতির কোনো রকম ঘাটতি চোখে পড়ছে কি এখন? না প্লাবন, একটা জিনিস এখানে আপনাকে একটু বুঝতে হবে, এটা আমাদের এই যে গণটিকাটা, এই গণটিকাটা হচ্ছে পৃথিবীর প্রথম দৃষ্টান্ত। এটা কিন্তু 193টা ইউএন স্টেট এর কোথাও কিন্তু গণটিকা চালু করা হয় নাই। এটা ছিল আমাদের জন্য একটি বিশাল প্রোগ্রাম, বিশাল কর্মযজ্ঞ, এবং এটা আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি যখন টিকাটা আমাদের প্রথম শুরু হয় অ্যাস্ট্রাজেনিকার, তখন কিন্তু লোক পাওয়া যায় নাই। আপনার নিশ্চয়ই মনে আছে, শুরুর দিকে খুব বেশি আগ্রহ ছিল না। জি, 45 করা হলো, আরো বয়স কমানো হলো, তাও লোক আসে না। মানে এই অবস্থায় কিন্তু এত ব্যাপক সাড়া পড়বে এটা কিন্তু আমরা কেউ, এটা সরকারও বুঝতে পারে নাই। এটা আমরা শুধু দোষারোপ করছি ঠিকই, কিন্তু সরকারের যে উদ্দেশ্যটা ছিল এটা কিন্তু মহৎ ছিল। কিন্তু এই যে মানুষের ভিতরে যে সাড়াটা পড়েছে এটা কিন্তু অভাবনীয়। কিন্তু এখন যে গণটিকা চলছে সেখানে SMS পাওয়া না পাওয়ার কোনো বিষয় আছে না। এখন যেটা হচ্ছে যে এখন যেটা গণটিকা যে পদ্ধতিতে এটা ছিল, দেখেন যেটা আমাদের আগে যেটা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে সারা দেশব্যাপী, পরে ডিজি অফিস কিন্তু তাদের যে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে বলল তারা একটা পরীক্ষামূলক ভাবে তারা দেখবে যে এটা রেজাল্টটা কি হবে। এই যে পরীক্ষামূলক ভাবে দেখতে যে তারা যে রেজাল্টটা পেয়েছে, এখন গভর্নমেন্টকে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ওই আগে আমি জানতে চাচ্ছিলাম এখন যে গণটিকাদান চলছে সেখানে SMS পাওয়ার কোনো বিষয় আছে কিনা, নাকি ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই হওয়ার কথা? SMS তো ডিজি অফিস বলছে, কিন্তু SMS ছাড়া যদি আপনি বলা হয়েছিল কি না, বলা হয়েছিল না আইডি কার্ড নিলেই হবে, আইডি কার্ড নিলেই টিকা দিতে পারবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন যে পরিস্থিতি, আপনার কাছে 1,27,00,000 টিকা আছে, এই টিকা দিয়ে আপনি কিন্তু গণটিকা চালু করতে পারবেন না। আপনার যেটা স্বাস্থ্যমন্ত্রী আজকে বলছে অক্টোবর নভেম্বরে আরো 2 কোটি টিকা আসবে, তারপরে কোভ্যাক্স থেকে আরো টিকা আসবে, অর্থাৎ প্রায় 3-3.5 কোটি টাকা আমরা বাই নভেম্বর ডিসেম্বর পাবো। অর্থাৎ সেই টিকাগুলো আপনি হাতে না পেয়ে এই 1,27,00,000 টিকা দিয়ে আপনি কিন্তু এটা ম্যাসিভ গণটিকা কার্যক্রম চালাতে পারবেন না। তাই আমাদেরকে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। প্রথম দিনই তো আমরা দেখলাম গতকালকেই তো প্রায় 30 লাখ টিকা একদিনে নিয়েছে। আজকের খবরটা আমি সঠিক জানি না, আজকে কত নিয়েছে না। আমি সেই কথাই তো বলছি যে সেই কথাই আপনি যদি 30 লাখ করেই ধরেন তাহলে আমার 4 দিনেই শেষ হয়ে যাবে। আমার যে টিকা মজুদ আছে 4 দিনেই আমার কিন্তু তাহলে এত বেশি কথা বলার খুব বেশি দরকার ছিল কিনা? মানে এত প্রচার করে এই যে অভাবনীয় টিকার সংকট নেই বলা হচ্ছে প্রতিদিন, অভাবনীয় সাড়া পড়েছে যেটা গভর্নমেন্ট এটা ফোরকাস্ট করতে পারে নাই। এটা বিশেষজ্ঞতা, আমাদের তো আসলে এমন একটা দেশে আমরা বসবাস করি, সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হবে। এই যে একটা বিশাল যে এক্সপার্ট কমিটি করছে, তারা এক এক সময় এক একটা বলে, আজ একটা বলে, কাল একটা বলে, সকাল একটা বলে, দুপুর একটা বলে, বিকাল একটা বলে। এই এক্সপার্ট কমিটিটাকে আমি বলেছিলাম ছোট করে, যারা বিদেশের কি হচ্ছে সেটাকে যদি আমরা ফলো করতে পারি। এখানে দেখবেন আপনি যদি 5টা চ্যানেল
ফলো করেন, তাহলে দেখবেন যে বিশেষজ্ঞরা এক একজন এক এক কথা বলছে। তো এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না। কিন্তু তো এই যে আমরা যে অভাবনীয় সাড়া পেলাম, আমার মজুদ আছে 1 কোটির উপরে কিছু বেশি, আমি কিভাবে এই যে গণটিকা সারা দেশে দিব? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে ফরিদ হোসেন, আপনাকে দিয়ে শেষ করবো। ফরিদ হোসেন, এই যে গণটিকা যেটি বলছিলেন যে 1,27,00,000 টাকা, এর মধ্য দিয়ে আপনার কি মনে হয় যেভাবে গণটিকা দান কর্মসূচি চলতে পারে, প্রথম 2 দিনেই যেখানে আমার ধারণা সব মিলে 50 লাখ মানুষ টিকা নিয়েছেন, প্রথম দিনে 30 লাখ ছিল, আজকে দ্বিতীয় দিন গেল, আমার প্রথম দিনের সারা তারা একটু বলে নেই যেটা যে এই যে সারাটা পড়েছে সেটা আমরা খুব আশাব্যঞ্জক এবং ইতিবাচক দেখছি। কিন্তু যেই টিকা সংগ্রহে আছে তাতে করে আপনার 6 দিনে যে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, তাতে যদি আমরা 30 লাখের হিসাব ধরি তাহলে 1,80,00,000 ডোজ এর প্রয়োজন হবে। তো সেটা তো নেই। কাজেই তার মানেই হচ্ছে যদি সেই হিসাবটা দেখি, নতুন করে টিকা না এলে তাহলে তো আর আপনি এটা 6 দিন পর্যন্ত এই হারে দিতে পারছেন না। তার মানে গণটিকার যে প্রথম দিনের সারা, সেই সারাটা থাকবে না এবং সেটাকে আরো অনেক কমিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে ফরিদ হোসেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান, মোড়ল নজরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সরকার বুঝে শুনে সিদ্ধান্ত নেবে এবং আমরা খুব শিগগিরই অনেক বেশি টিকা পাবো এবং এরকম গণটিকা দান সামনে নিশ্চয়ই আমরা আশা করবো আরও সুশৃঙ্খলভাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি। নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।